২৪ জুলাই সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সরকার কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি করে, তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। তখনও হদিস মেলেনি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ ৩ সমন্বয়কের। সেদিনও রাজধানী সহ সারা দেশে অনেকেই নিহত হয়। কারফিউয়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে জরুরি প্রয়োজনে গন্তব্যে বের হয় সাধারণ মানুষ। তহিদুর রহমান নিশানের রিপোর্ট। টানা কারফিউয়ে থমথমে রাজপথ, সারা দেশে মোতায়েন ২৭,০০০ সেনা সদস্য, নিখোঁজ কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক। রক্তাক্ত জুলাইয়ের ২৩ তারিখ, নিজের সন্তানের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বৃদ্ধ বাবা। ৩ সহযোদ্ধার খোঁজ না মেলায় ক্ষুব্ধ সমন্বয়ক হাসনাত, নাহিদ, সার্জিসেরা। এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়, আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে, তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে মতামত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হলে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকছে। অন্যদিকে আপিল বিভাগের রায়ের আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকার, যা প্রত্যাখ্যান করে রাজপথে অটল থাকে আন্দোলনকারীরা। আমরা আগেই জানতাম কৌশলগতভাবে যে আমাদের বিভিন্ন লেয়ারে নেতৃত্ব সেট করা আছে। যদি প্রথম ৬ জনকে নিয়ে যায়, পরে ৬ জন আসবে এবং এরপরে আমরা যদি বলতাম যে আমরা আন্দোলন থেকে সরে গেছি, তবুও আমার মনে হয় না যে তেমন একটা ইফেক্ট পড়তো আন্দোলনে। এই আন্দোলনটা ওই সময় স্ফুলিঙ্গেই পরিণত হয়েছিল। আন্দোলন দমাতে বাড়ে পুলিশের দমনপীড়ন, হাসপাতালে বাড়তে থাকে লাশের সংখ্যা। দেখতেছিলাম যে একটা লাশের উপরে আরেকটা লাশে মানে এইভাবে লাশগুলো মর্গেও লাশের জায়গা হয়নি, বাইরেও ছিল, মানে এত পরিমাণ লাশ। ম্যাক্সিমাম যাদের গুলি লাগতেছিল এরা তো ঢাকায় কেউ পড়ালেখা করতে আসে, কেউ চাকরি করতে আসে, আরও ফ্যামিলি মেম্বার তো ঢাকায় নাই। তো যেটা হয়ে গেছে যে সবারই অজ্ঞাতনামা, মানে আশেপাশে কেউ নাই। সেদিন সার্বিক পরিস্থিতি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। প্রজ্ঞাপন জারির পর সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি মেনে নেওয়া হয়েছে এক সংবাদ সম্মেলনে, এমনটাই দাবি করেন সাবেক আইনমন্ত্রী। তবে ততদিনে লাশের সংখ্যা এত বেড়ে যায় যে আন্দোলনের দাবি আর কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, যা তখন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।